নমস্কার বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো আছো। ভালো থাকারই কথা, খারাপ কেন থাকবে? অ্যাকচুয়ালি আমরা ইকোনমিক্সটা স্ট্রাকচারালি পড়ার চেষ্টা করবো এবার। আমাদের সামনে সবসময় বলে এসেছি, কিন্তু আমাদের লক্ষ্য 2022। আমাদের লক্ষ্য কিন্তু এইবার যারা পরীক্ষা দিচ্ছে তাদের নয়, যদিও বা মেন আসা পর্যন্ত মেন এক্সাম আসা পর্যন্ত অনেকেই আমাদের কোর্সের অনেকটা কমপ্লিট হয়ে যাবে বলে মেন আসা আমাদের ক্লাসগুলো যেটা হচ্ছে সেটা পুরোপুরি মেন ভিত্তিক হচ্ছে বলে, যেহেতু মেন ভিত্তিক হচ্ছে, মেন এবং প্রিলিমিনারি দুটো মিলে ভিত্তিক হচ্ছে, সেই জন্যে প্রিলিমিনারির যে সাবজেক্ট মানে কম্পালসারি সাবজেক্ট, এই মেনের যে কম্পালসারি সাবজেক্ট আর প্রিলিমিনারি দুটোই কভার করে যাবে। ইকোনমি আমরা পড়বো, অ্যাকচুয়ালি ইকোনমিক্স না, কিন্তু ইন্ডিয়ান ইকোনমি পড়বো আমরা। ইকোনমিক্স আর ইকোনমির মধ্যে একটু পার্থক্য আছে। ইকোনমিক্স কি? ইকোনমিক্স হচ্ছে থিওরিটিক্যাল পার্ট, আর ইকোনমি কি? সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল পার্ট। কেন প্র্যাকটিক্যাল পার্ট? প্র্যাকটিক্যাল পার্ট এই কারণে, ইকোনমি ইন্ডিয়ান ইকোনমি মানে তার মানে কি, থিওরি থেকে আমরা প্র্যাকটিক্যালি প্রয়োগ করে যখন দেশের উন্নতির চেষ্টা করছি তখন সেটা প্র্যাকটিক্যাল হয়ে যাচ্ছে, থিওরিটা থাকছে না। অর্থাৎ বেসড অন থিওরিটি প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন যেটা, সেটা হচ্ছে মানে ইন্ডিয়ান ইকোনমি বলা যাবে তাকে, কিন্তু ইন্ডিয়ান ইকোনমিক্স নয়। আর আমাদের সিলেবাস কিন্তু ইন্ডিয়ান ইকোনমিক্স নিয়ে নয়, ইন্ডিয়ান ইকোনমি নিয়ে। যেরকম ইন্ডিয়ান পলিটিক মানে কনস্টিটিউশন নয়, ইন্ডিয়ান পলিটি পড়ি আমরা। অর্থাৎ ইন্ডিয়ান পলিটিকে ভালো করে বোঝার জন্যে তার যে ধারাগুলো আছে তার সেই ধারাগুলোর প্রয়োগ কীভাবে হতে পারে, কি তার ধারার মানে, সেই ধারাগুলোর মানে সেটা করা। আর ইন্ডিয়ান ইকোনমি বলে খুব একটা বই নেই, একটা দুটো বই আছে। এই একটা বই আছে, সেটা হচ্ছে রমেশ কুমার সিং। রমেশ কুমার সিং কিন্তু যে যা ইকোনমিক্স আছে সবটা কভার করে না, সেই জন্যে আমাদেরকে আরো দুটো জেনারেল স্টাডিজের বই ফলো করতে হবে। এটা নিতিন সিংহানিয়া আর এটা মাজিদ হোসেন। এখানেও ইকোনমিক্সের পার্ট আছে, কোশ্চেন অ্যান্সার আছে, এবং তার সঙ্গে যে কি আছে, তার সঙ্গে ডেসক্রিপটিভ টাইপও আছে। তাহলে আমরা এই তিনটে বইয়ের কোনো চ্যাপ্টার কোনো একটা পার্টিকুলার বই ভালো লিখতে পারে, কিন্তু সবগুলো চ্যাপ্টার একটা পার্টিকুলার বই ভালো লিখতে পারে না। অর্থাৎ এই তিনটে জিনিসের যে বইটা যে চ্যাপ্টার ভালো, আমরা সেই চ্যাপ্টারের উপরই আলোচনা করব এবং সেটাই আমরা পড়ার চেষ্টা করব। এখন হোয়াট ইজ ইকোনমিক অ্যাক্টিভিটি? ইকোনমিক অ্যাক্টিভিটিস হচ্ছে আমরা যে কাজকর্ম করছি, সেই কাজকর্ম করার জন্যে মানে যেটা দিয়ে আমাদের মানে তৈরি হচ্ছে, আমরা টাকা ইনকাম করছি বা আমরা আমাদের লাইভলিহুডকে স্ট্রং করছি, এই সমস্ত কিছু করার পদ্ধতি বিভিন্ন রকমভাবে বিভিন্ন দেশে পদ্ধতি করা হয়। সেইটাকে হচ্ছে ইন্ডিয়ান মানে সেইটাকে ইকোনমিক মানে ইকোনমিক অ্যাক্টিভিটিস বলে। এটা একটু জটিল ব্যাপার, মানে খুব একটা মানে নয়, সেই জন্যই সবাই ছেলেমেয়েরা এটাকে অ্যাভয়েড করে যায়, কিন্তু এটা মোটেও জটিল নয় এবং এটা খুব ভালোভাবেই মানে করা যেতে পারে, মানে ভালোভাবেই এটাকে সামলানো যেতে পারে যদি একটু মাথা ঠান্ডা করে বোঝার চেষ্টা করা হয় এবং কেউ যদি এক্সপ্লেন করে দেয় তাহলে তো সেটা অনেকটাই বেটার হওয়ার কথা। তাহলে ইকোনমিক অ্যাক্টিভিটিস হচ্ছে কি, ইকোনমি নিয়ে মানে মানিটারিয়াল ডেভেলপমেন্ট এবং
মানুষের জীবনযাত্রার উন্নয়নের জন্য আমরা যে যা অ্যাক্টিভিটিস করি সমস্ত কিছু হচ্ছে ইকোনমিক্স। সেটা থিওরিটিক্যাল পার্ট হতে পারে, সেটা প্র্যাকটিক্যাল পার্ট হতে পারে, কিন্তু আমরা থিওরিটিক্যাল পার্ট কম পড়ব, তার কারণে সেটা আমাদের মানে উদ্দেশ্য নয়। আমরা আমরা ইকোনমি পড়ব, ইকোনমিক্স নয়। সেই জন্য আমাদের প্র্যাকটিক্যাল পার্টটাকে বেশি পড়তে হবে। এটা হচ্ছে সাবপ্রাইম এই যে মর্টগেজ ক্রাইসিস বলে একটা ক্রাইসিস হয়েছিল, এটা 2010 সাল নাগাদ সারা পৃথিবীতে হয়েছিল। তো এইটা কি, মানে এটা কি, এই 2007 থেকে 10 এটা কি, মানে এর মানে কি, এই মর্টগেজ ক্রাইসিসের মানে কি, সেটা আমরা এরপরে বোঝার চেষ্টা করব। হোয়াট আর দ্য ইকোনমিক অ্যাক্টিভিটিস, এটা যদি বলা হয় তাহলে এর আগেই বললাম যে মানুষের সিম্পল ওয়ে অল অ্যাক্টিভিটিস অফ মানি ইনভলভড, টাকা উৎপন্ন করার জন্য যে সমস্ত অ্যাক্টিভিটিস ইনভলভ, সেই ইনভলভ করে আমাদের মানে লাইভলিহুড এবং আমাদের মানে আমাদের জীবনযাত্রার মান উন্নয়ন করা এবং আমাদের টাকা পয়সার উন্নয়ন করা, এটাই হচ্ছে ইকোনমিক্সের মধ্যে পড়ে। এটা এটা গ্রামীণ লেভেলে হতে পারে, একটা শহর লেভেলে হতে পারে, ইন্ডিভিজুয়াল মানে এটা একটা সারা দেশ নিয়ে হতে পারে, কোনো বিশেষ কোম্পানির কোনো কর্ম করতে হতে পারে। এই সমস্ত জিনিস মিলিয়ে হচ্ছে ইকোনমি। আফটার গ্রেট ডিপ্রেশন ইন 1930, 1930 সালে গ্রেট ডিপ্রেশন হয়েছিল। ডিপ্রেশন ইকোনমি থেকে ডিপ্রেশন বলতে কি বোঝায়? ডিপ্রেশন হচ্ছে কম প্রোডাকশন হওয়া। যেরকম এই বছর আগের বছর কিন্তু ডিপ্রেশন হয়েছে, আমাদের জিডিপি অনেক কমে গেছে, মানে তার আগের গত বছর 23% কমেছে, মানে তার আগের বছরে যে প্রোডাকশন হয়েছিল ইন্ডিয়াতে তার থেকে 23% কম মানে প্রোডাকশন হয়েছে। তাও আমাদের চলে গেছে, তার কারণ আমাদের ক্রয় ক্ষমতা কমে গেছিলো, তারপর অনেক লোকের চাকরি চলে গেছিলো এবং যেই ওই ক্রয় ক্ষমতা কমে যাওয়ার সঙ্গে ওটা ম্যানেজ হয়ে গেছিলো। এবার আবার দেখা যেতে পারে যে মানে ইকোনমিক্সটা আবার মানে বেটার হচ্ছে, তার কারণ ওই 20% আগের বারের থেকে 20% কমেছে। না 2 বছর আগের পর্যায়ে যেটা আমাদের ছিল সেটা তো আমরা 2 বছর আগে পৌঁছে গেছিলাম। তো সেই পর্যায়েই যদি পৌঁছাই বা তার কাছাকাছিই পৌঁছাই তাহলে ইকোনমিক গ্রোথ 10-12-15% হতে পারে। মানে এইবার ইকোনমিক গ্রোথ হওয়ার সম্ভাবনাটা প্রবল আছে, মানে এবং হবে, এটাই কারণ, আর কিছু না। আগের বছরে যা পর্যন্ত যতটা আমরা মানে পৌঁছাতে পারবো, আমরা তো গতবারে 23% যে কম উৎপন্ন হয়েছে তার উপর ভিত্তি করে করবো, অর্থাৎ 23% কমের ওপরে যা আমাদের আগে অ্যাচিভমেন্ট ছিল সেই অ্যাচিভমেন্টে যাওয়ার জন্য যা মানে এই যে যতটা হবে পুরোটাই ইন্ডিয়ান ইয়ের মধ্যে পড়ছে, পুরোটাই মানে জিডিপির মধ্যে পড়ে যাচ্ছে। While takes become ইকোনমিক্স হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে বটম টু টপ আর একটা হচ্ছে টপ টু বটম। এই বটম টু টপ, নিচে যে ক্ষুদ্র 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 কাজ হচ্ছে সেই ক্ষুদ্র ক্ষুদ্র কাজ নিয়ে যখন বড় একটা ইকোনমির কথা আমরা ভাবছি তখন সেটাকে আমরা মাইক্রো ইকোনমিক্স বলছি। অর্থাৎ ছোট 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 পার্ট, ব্যাংক, ইন্ডাস্ট্রি এবং অন্যান্য সমস্ত ছোট ছোট কাজ, মানে মানে রিটেল, এইসব মানে যা আমরা প্র্যাকটিক্যালি ইউজ করার জন্য ডেলি আমাদের কনজামশনের মধ্যে পড়ে, আমাদের সার্ভিস সেক্টরের মধ্যে পড়ে, আমাদের যাওয়া আসা, প্লেনে যাওয়া আসা, রেলে যাওয়া আসা, এইগুলো থেকে
ক্যালকুলেশন করে যখন আমরা গড় আমাদের কত ক্যালকুলেশন হলো মানে এই ক্যালকুলেশনের দিকে যাই, মেন ক্যালকুলেশনে যাই, টোটালের দিকে যাই, সেটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স। আর ম্যাক্রো ইকোনমিক্স কি? যে ম্যাক্রো ইকোনমিক্স হচ্ছে আমরা ওপরের কিছু পোর্শন, আমাদের মানে ওপরের কিছু পোর্শনকে যদি চেঞ্জ করে দিই, মানে ইকোনমিক্সের ওপরের কিছু পোর্শন, উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে মানে রিজার্ভ ব্যাংকের যে পদ্ধতিতে মার্কেটকে কন্ট্রোল করে সেটা হচ্ছে ম্যাক্রো ইকোনমি। কিভাবে? যে ক্যাশ রিজার্ভ রেশিও বললাম, ক্যাশ রিজার্ভ রেশিও 4.5% টাকা ব্যাংকে রিজার্ভ ব্যাংকের কাছে জমা রাখতে হয়। তো রিজার্ভ ব্যাংকের কাছে যখন 4.5% জমা রাখতে হয়, সেটাকে যদি রিজার্ভ ব্যাংক 1% কমিয়ে দেয়, তাহলে মার্কেটে 30 লক্ষ কোটি টাকার উপরে মার্কেটে চলে আসবে। তো রিজার্ভ ব্যাংক কি করছে? যখন মার্কেটে টাকা অ্যাভেলেবেল আছে তখন ওটাকে বাড়িয়ে দিচ্ছে, আর যখন মার্কেটে টাকা অ্যাভেলেবেল নেই, মানে টাকা মানে নন পারফর্মিং হিসেবে পড়ে। তাহলে এতক্ষণ আমরা যেটা বোঝার চেষ্টা করছিলাম মাইক্রো আর ম্যাক্রো উদাহরণ দিয়ে, যেরকম ছোট ছোট জায়গা আগে যেরকম ব্যাংকের হিসাব, যেরকম ব্যাংকের প্রতিটা শাখায় কি টাকা উৎপন্ন হচ্ছে সেটা মানে মাইক্রো স্তরে মানে হিসাব করে 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 সারা সারা মানে স্টেট ব্যাংক ধরুন প্রতিটা ব্রাঞ্চের আলাদা আলাদা হিসাব হয়ে সেটা 1 মাস পর বা 15 দিন পর রিপোর্ট পাঠিয়ে সেই রিপোর্ট এক জায়গায় করার পরে তারপরে সেটাকে কম্পাইল করে তখন তখন তৈরি করা হতো যে কি লস হচ্ছে, কি লাভ হচ্ছে, কি হচ্ছে। কিন্তু এখন কি হিসাবে কাজ করে? কর্পোরেট লেভেলে কাজ করে। মানে কোনো একটা ব্যাংক ভালো পারফর্ম না করলেও মানে এর কিছু হ্যাঁ, আমরা যেটা এতক্ষণ আলোচনা করছিলাম হচ্ছে মাইক্রো ইকোনমি এবং ম্যাক্রো ইকোনমি। মাইক্রো ইকোনমি অলরেডি বলে দিয়েছি। কি বলে দিয়েছি? যে ক্ষুদ্র 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 জিনিস দিয়ে যখন করে একটা বড় জিনিস আপকে ক্যালকুলেশন করা হয় এবং সেটাকে বেটার করার চেষ্টা করা হয়, সেটাকে বলা হয় মাইক্রো ইকোনমি। তাহলে উদাহরণ কি? মাইক্রো ইকোনমিক উদাহরণ যদি আমরা দিই, ধরুন যে এসবিআই ব্যাংকের 5000 শাখা আছে সারা ভারতবর্ষে। তাহলে আগে কি হতো? এসবিআই 5000 শাখাতে আলাদা আলাদা আলাদাভাবে 15 দিন বা 1 মাস অন্তর হিসাব যেত সেন্ট্রালে, মেন অফিসে, এবং সেখানে হিসাব তৈরি করে কি লাভ হচ্ছে, কি লস হচ্ছে এবং কত মানে এনপি হচ্ছে, নন পারফর্মিং অ্যাসেট হচ্ছে, এগুলো সব বেরোচ্ছে। তখন ওখান থেকে ক্যালকুলেশন করে বের করে তারা নন পারফর্মিং অ্যাসেট যাতে বেড়ে না যায়, মানে ব্যাংকের ক্ষতি না হয়, সেই জিনিসটা দেখতো। তার মানে সেটা ডাউন টু আপ হয়ে গেল। আর একটু আগেই কি বলছিলাম যে রিজার্ভ ব্যাংক যেভাবে মনিটারি কন্ট্রোল করে সেটা হচ্ছে ম্যাক্রো ইকোনমি। কিভাবে? সেটাও বলছিলাম একটু আগে, যে কি যে ক্যাশ রিজার্ভ রেশিও মানে ব্যাংকে আর লিকুইডিটি রেশিও বলে দুটো জিনিস আছে। আমাদের লিকুইডিটি রেশিও হচ্ছে 18%, মানে ব্যাংকের কাছে 18% টাকা যে আমানত আছে, মানুষ যেটা ব্যাংকে জমা রাখছে, সে সেভিংস হোক, সে ফিক্সড ডিপোজিট হোক বা যাই হোক না কেন, তার 18% টাকা ব্যাংক ইউটিলাইজ করবে না, ওটা ব্যাংকের কাছে থাকবে। আর 4.5% টাকা রিজার্ভ ব্যাংকের কাছে জমা রাখতে হবে। এবার রিজার্ভ ব্যাংক কিভাবে মাইক্রোভাবে মানে বড় স্তরে ডিসিশন নিয়ে কিভাবে ওটাকে চেঞ্জ করছে? রিজার্ভ ব্যাংক 1% যদি ক্যাশ রিজার্ভ রেশিও কমিয়ে দেয়, তাহলে 1%-এর মধ্যে মোটামুটি আপনাদের 15 লক্ষ কোটি টাকা মানে মানে 0.5-এ মোটামুটি 15 লক্ষ কোটি টাকা মনে হয়। মানে 1%-এ 30 লক্ষ কোটি টাকা মার্কেটে ঢুকবে। মার্কেটে কোন কোন জায়গায় ঢুকবে? লোনের ক্ষেত্রে ঢুকবে, সেটা মানে পার্সোনাল লোন হতে পারে, সেটা ইন্ডাস্ট্রি বানানোর জন্য লোন হতে পারে, সেটা ছোটোখাটো ইন্ডাস্ট্রি বানানোর জন্য লোন হতে পারে। তাহলে কি হচ্ছে? ইন্ডাস্ট্রি যদি তৈরি হয়, ছোটো ইন্ডাস্ট্রি যদি তৈরি হয়, সেখানে কাজে কর্ম বাড়বে, তাদের মানে এমপ্লয়মেন্ট বাড়বে, মানুষের ইনকাম হবে, বা যারা লোন নিতে সক্ষম, শোধ দিতে সক্ষম, যারা অলরেডি উৎপন্ন করতে পারে এবং তারা ধরুন গাড়ি কিনবে, তার কাছে এখন 1 লাখ টাকা আছে কিন্তু সে মাসে 1 লাখ টাকা ইনকাম করে, তার 10,000 টাকা করে পার মান্থ দিয়ে সে গাড়ি কিনবে। তো এই যে ব্যাপারগুলো আছে, সেই ব্যাপারটা কিভাবে কন্ট্রোল করা হচ্ছে? তার মানে যে ওই
ক্যাশ রিজার্ভ রেশিওকে ইউজ করে মানে ইয়ে করা হচ্ছে, মানে কন্ট্রোল করা হচ্ছে। অর্থাৎ মানে বড় ভিত্তিতে সারা দেশকে একটা বড় প্ল্যাটফর্মে রেখে সেটাকে কন্ট্রোল করা হচ্ছে। এই দুটো হচ্ছে মাইক্রো এবং ম্যাক্রো ইকোনমিক্সের ডিফারেন্স। আর আর একটা জিনিস হচ্ছে যে ম্যাক্রো ইকোনমিক যে থিওরি আছে সেটা হচ্ছে প্রাইস ডিটারমাইন করে মাইক্রোতে। অর্থাৎ ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস, 1 কেজি আমের দাম কি হবে, মানে একটা মানে কোনো প্রসাধনী জিনিসের দাম কি হবে, কোনো জামা কাপড়ের দাম কি হবে সেটা। আর অন্যদিকে এই কিসের কি দাম হবে সেটা দেখতেই যাবে না, সেটা মানে বিরাট ওপর থেকে মানে ধরুন ইন্ডাস্ট্রির সিস্টেমটাই চেঞ্জ করে দিল কোনো কারণে, মানে ইন্ডাস্ট্রি থেকে ধরুন বাড়িয়ে দিল, মানে ইন্ডাস্ট্রিয়াল ট্যাক্স বাড়িয়ে দিল বা কর্পোরেট ট্যাক্স বাড়িয়ে দিল বা কমিয়ে দিল, এর ওপর ভিত্তি করে কিন্তু জিনিসপত্রের দাম বাড়ছে কমছে। তো এইগুলো হচ্ছে মানে এটাতে কিন্তু জিনিসের কত দাম হবে সেটা ডিটারমাইন করে না ম্যাক্রো ইকোনমিতে, কিন্তু মাইক্রো ইকোনমিতে কিন্তু জিনিসের দামটাকে হিসাব করে ওপরে নিয়ে গিয়ে দেখা হচ্ছে যে এই আমার কত প্রফিটেবিলিটি আসছে, এর দাম ঠিক আছে কিনা এবং সেটা ঠিক করা হচ্ছে। আমি বোধহয় বোঝাতে পারলাম যে ওপরে মানে নিচে দাম যেটা হচ্ছে 1 কেজি দাম, একটা জামার দাম, একটা দাম, মানে যাই কিছু মানে আমরা ব্যবহার করি তার দাম, সেইগুলোকে আমরা উপরে করে ধরুন ফ্রিজ, সারা ভারতবর্ষে কত ফ্রিজ বিক্রি হলো, তাহলে সেই ফ্রিজের দাম কীরকম হলে পারে, তাহলে ওই কোম্পানি হিসাব করবে কীরকম হলে পারে আমাদের আর একটু প্রফিটেবিলিটি বাড়বে। অর্থাৎ প্রোডাকশান বাড়িয়ে ওরা প্রফিটেবিলিটি করবে নাকি প্রোডাকশান কমিয়ে দাম বাড়িয়ে দিয়ে করবে, সেটা তারা সিদ্ধান্ত নেবে। ঠিক তেমনি ম্যাক্রো ইকোনমিক্স কিন্তু ওটা নিয়ে ভাবছে না। ম্যাক্রো ইকোনমিক্স ভাবছে ব্রড লেভেলে। ও ইন্ডাস্ট্রি সেক্টরেরই কিছু চেঞ্জ করে দিল, যে কর্পোরেট ট্যাক্স বাড়িয়ে দিল বা করে কর্পোরেট ট্যাক্স কমিয়ে দিল, তার ফলে কি হলো, জিনিসপত্রের দাম বাড়া কম হলো। তাহলে মাইক্রো এবং ম্যাক্রোর মধ্যে মোটামুটি আমার মনে হয় অনেকটাই বোঝা গেছে। আমরা এখন মোটামুটি ম্যাক্রো মাইক্রো এবং মানে ইকোনমিক অ্যাকশন অ্যাক্টিভিটিসকে মানে আমরা প্রথমেই বলেছি যে কোনো ইকোনমিক অ্যাক্টিভিটি যাতে মানি ইনভলভ হয় এবং সেই মানি ইনভলভ হওয়ার পরে মানুষের জীবনযাত্রার মান মানে বাড়ানোর চেষ্টা করা হয়, সেটা হচ্ছে ইকোনমি। মানে প্র্যাকটিক্যালি যেটা করা হয় সেটা একদম প্রথমে বলা হয়েছিল। এবার আমরা দেখব সেক্টর। ইকোনমিতে কয়েকটা সেক্টর আছে। কি আছে? প্রাইমারি সেক্টর আছে, সেকেন্ডারি সেক্টর আছে, আর টারশিয়ারি সেক্টর আছে। টারশিয়ারি সেক্টরের মধ্যে এই ধরুন গত 10 বছরের কনসেপ্টে এসছে টারশিয়ারি সেক্টরে তো আরো দুটো জিনিস। টারশিয়ারি সেক্টর কি, কোনটা? সেটা সার্ভিস, মানে এই প্লেনে করে আপনি যাচ্ছেন, আপনি ইয়েতে যাচ্ছেন, কি বলে, আপনি বিউটি পার্লারে যাচ্ছেন, আপনি ওলা উবেরে চড়ছেন, বা যা কিছু যে সার্ভিস পাচ্ছেন, আপনি হোটেল থেকে খাবার খাচ্ছেন, এই সমস্তগুলো কিন্তু সার্ভিস। এর মধ্যে সার্ভিস মোটামুটি সার্ভিস ইনট্যাঞ্জিবল না, ধরা যায় না। আর একটা আপনি কোনো টিচার পড়াচ্ছে, সারা মাস পড়াচ্ছে, তাহলে সে প্রোডাকশন করছে বলেই তো টাকা নিচ্ছে। একটা টিচারকে কেন সারা মাস পড়ানোর জন্যে তাকে 2000 কি 3000 টাকা দেওয়া হবে? তার কারণ হচ্ছে সে সারা মাস তার জন্যে কিছু তার সময় ইনপুট করেছে, তার ব্রেন ইনপুট করেছে এবং তার কাজকর্ম ইনপুট করেছে, ফলে তার টাকা তো তৈরি হয়েছে। অর্থাৎ ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে টারশিয়ারি সেক্টর হচ্ছে মানে যেটা ট্যাঞ্জিবল নয়, ধরা ছোঁয়া যায় না, কিন্তু তাতে টাকা ইনকাম হতে পারে। জমিতে চাষ করা ট্যাঞ্জিবল, চাষ করেই করতে হয়। প্রোডাকশন কোনো কিছু কারখানায় হলো, সেটা প্রোডাকশন হলো, কিন্তু এইটা আপনি মানে বুঝতে পারবেন না। আপনার মানে আপনি টিচিং বা আপনার অন্য যে কোনো সার্ভিস হতে পারে, সেটা মানে ধরে বোঝা যাবে না। আপনি ওলা উবেরে করে যাচ্ছেন, সেটা তো আপনি গেলেন ওলা উবেরে, কিন্তু তাতে তো কোনো প্রোডাকশন হলো না, কিন্তু আপনাকে মানি বিয়ার করতে হলো। তাহলে সেটা কি? সেটাও তাহলে ইকোনমিক্সের পার্ট হচ্ছে। ফলে সেই অনুযায়ী আমরা ইকোনমিক্সকে 3টে ভাগে ভাগ করি। সেটা কি? প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, টারশিয়ারি সেক্টর। টারশিয়ারি সেক্টরের মধ্যে আবার
দুটো আছে, কোয়ান্টারি সেক্টর আর কুইনারি সেক্টর। এটা লাস্ট 10 ইয়ার্সের 10-12 বছরের মানে ইয়ে হলো। তাহলে মেইন জিনিসটা হচ্ছে কি টারশিয়ারি সেক্টর। টারশিয়ারি সেক্টর কোনটা? টারশিয়ারি সেক্টর হচ্ছে যেটা আপনার সার্ভিস, পুরোটাই সার্ভিস, মানে যেটা ট্যাঞ্জেবল নয়, মানে যেটা হাত দিয়ে ধরা যায় না, মানে কোনো প্রোডাক্ট উৎপন্ন করছে না। চাষ করলে ধান উৎপন্ন হতে পারে, গাড়ি মানে গাড়ি কারখানায় গাড়ি তৈরি হতে পারে, জামার কারখানায় জামা তৈরি হতে পারে, ফ্রিজের কারখানায় ফ্রিজ তৈরি হতে পারে, সেগুলো সেকেন্ডারি মধ্যে পড়ছে। কিন্তু টারশিয়ারি পুরোটাই সার্ভিস। আপনার বিউটি পার্লার বা আপনি প্লেনে করে যাওয়া, আপনি উবেরে করে যাচ্ছেন, বা আপনি কারো পড়ছেন কোনো একটা বিশেষ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে পড়ছেন, সব থেকে বেশি টাকা লাগে এখন পড়তে, যেটা লোকে অনেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পড়ার চেষ্টা করছে, মানে সেটা হচ্ছে মানে মানে সেটা তো আপনি কোনোটাই ধরতে পারছেন না, হাত দিয়ে তো ধরা যায় না, কিন্তু সেটাই কিন্তু মানে লোকে কাজও করছে এবং টাকাও উৎপন্ন হচ্ছে এবং লোকের জীবনযাত্রার মানও তৈরি বাড়ছে। তার মানে এই সমস্ত কিছুর ভিত্তিতে এটা বলা যেতেই পারে যে এটা মানে টারশিয়ারি সেক্টরটা কি, সার্ভিস সেক্টর কি আমি বোঝাতে কিছুটা হলে বোঝাতে পেরেছি। এবার আমরা ফিরে যাব প্রাইমারি সেক্টর। প্রাইমারি সেক্টরের মধ্যে কি আছে? প্রাইমারি সেক্টরের মধ্যে আছে ফার্স্ট হচ্ছে এগ্রিকালচার, হর্টিকালচার, এগ্রিকালচার সব মিলিয়ে, মানে ফিশিকালচার বা তোমার ইয়ে প্রাণী সম্পদ পালন, এই সমস্ত কিছু এগ্রিকালচারের মধ্যে পড়ছে। এবং তার সঙ্গে কি হচ্ছে মাইনিং যা হচ্ছে সেগুলো সব প্রাইমারি সেক্টরের মধ্যে পড়ছে। এবার প্রাইমারি সেক্টরটা হচ্ছে বেস। আজ থেকে 50-100 বছর আগে, 200 বছর আগে প্রাইমারি সেক্টর হচ্ছে মানে যত ইয়ে হতো, তখন সার্ভিসের ব্যাপারটা তো ছিল না, তখন প্রাইমারি সেক্টর যত উন্নত থাকতো যে দেশের, সেটা হচ্ছে সেই দেশ তত স্ট্রং ইকোনমি হোল্ড করতো। আর ভারতবর্ষ তখনকার আজ থেকে 200 বছর আগে, যেহেতু এখানকার জলবায়ু মাটি ভালো, সেই জন্য এখানে প্রচুর মানে কৃষি সম্পদ উৎপন্ন হতো, চাষবাস ভালো হতো। ফলে কি হতো, এখানে টাকার মানে স্ট্রং ইকোনমিটা স্ট্রং ছিল, প্রাইমারি সেক্টরটা ছিল। কিন্তু তার পরবর্তীকালে কি এলো? তার পরবর্তীকালে যেটা এলো সেটা হচ্ছে যে সেকেন্ডারি সেক্টর। সেকেন্ডারি সেক্টর কি? সেকেন্ডারি সেক্টর হচ্ছে প্রোডাকশন, মানে ইন্ডাস্ট্রি, তেল তৈরি করছে, জামা তৈরি করছে, ফ্রিজ তৈরি করছে, প্রোডাকশন মানে ইন্ডাস্ট্রি বেসড। অর্থাৎ এই প্রাইমারি সেক্টরের উপর ভিত্তি করেই কিন্তু সেকেন্ডারি হচ্ছে। প্রাইমারি সেক্টরে যদি ভালো লোকের ইনকাম হয়, খাওয়ার পরেও টাকা বাঁচলে তবেই তো লোকে ওইগুলো কিনবে, মানে ইয়ে জিনিস কিনবে, মানে কারখানার জিনিস কিনবে। তো প্রাইমারি সেক্টরের উপর বেস করে সেকেন্ডারি সেক্টর আসছে। সেটা কিভাবে আসছে? এবং মাইনিং ভালো হচ্ছে, মাইনিং করে নিয়ে গিয়ে সেটা দিয়ে কারখানা তৈরি হচ্ছে। লোহা না থাকলে তো নিশ্চয়ই অনেক কিছু হবে না, প্লাটিনাম না থাকলেও অনেক কিছু হবে না, সিলিকন না থাকলে অনেক কিছু হবে না, মোবাইলে আমরা ব্যবহার করতে পারতাম না সিলিকন না থাকলে। অর্থাৎ সে প্রাইমারি সেক্টরকে ইউজ করে যে মানে আমরা জিনিস বানাচ্ছি সেটাকে আমরা সেকেন্ডারি সেক্টর বলছি। আজ থেকে 50 বছর আগেকার ধারণা কি ছিল? 50 থেকে 60 বছর আগেকার ধারণা কি ছিল? যে সেকেন্ডারি সেক্টর, শিল্প বিপ্লব বলা হতো তখন তাকে। মানে আজ থেকে 150 বছর 200 বছর আগে শিল্প বিপ্লব ইউরোপে হয়েছিল। তার আগে তো প্রাইমারি সেক্টরের উপর ভিত্তি করেই ইকোনমি ছিল। তো শিল্প সেক্টর মানে এই যে মানে সেকেন্ডারি সেক্টর, যেটা মানে শিল্প ভিত্তিক যে ইকোনমি, তখন শিল্প ভিত্তিক ইকোনমি যেগুলো ছিল সেগুলোই স্ট্রং ইকোনমি ছিল। মোটামুটি ম্যাক্রো, মাইক্রো এবং মানে ইকোনমিক অ্যাকশন অ্যাক্টিভিটিস কে মানে আমরা প্রথমেই বলেছি যে কোনো ইকোনমিক অ্যাক্টিভিটি যাতে মানি ইনভলভ হয় এবং সেই মানি ইনভলভ হওয়ার পরে মানুষের জীবনযাত্রার মান মানে বাড়ানোর চেষ্টা করা হয়, সেটা হচ্ছে ইকোনমি। মানে প্র্যাকটিক্যালি যেটা করা হয় সেটা একদম প্রথমে বলা হয়েছিল। এবার আমরা দেখব সেক্টর। ইকোনমিতে কয়েকটা সেক্টর আছে। কি আছে? প্রাইমারি সেক্টর আছে, সেকেন্ডারি সেক্টর আছে, আর টারশিয়ারি সেক্টর আছে। টারশিয়ারি সেক্টরের মধ্যে এই ধরুন গত 10 বছরের কনসেপ্টে এসছে টারশিয়ারি সেক্টরে তো আরো দুটো জিনিস। টারশিয়ারি সেক্টর কি? কোনটা? সেটা সার্ভিস।
মানে এই প্লেনে করে আপনি যাচ্ছেন, আপনি ইয়েতে যাচ্ছেন, যাচ্ছেন আপনি ওলা উবেরে চড়ছেন, বা যা কিছু যে সার্ভিস পাচ্ছেন, আপনি হোটেল থেকে খাবার খাচ্ছেন, এই সমস্তগুলো কিন্তু সার্ভিস। এর মধ্যে সার্ভিস মোটামুটি সার্ভিস ইনট্যাঞ্জিবল না, ধরা যায় না। আর একটা ধরেন আপনি কোনো টিচার পড়াচ্ছে, সারা মাস পড়াচ্ছে, তাহলে সে প্রোডাকশন করছে বলেই তো টাকা নিচ্ছে। একটা টিচারকে কেন সারা মাস পড়ানোর জন্যে তাকে 2000 কি 3000 টাকা দেওয়া হবে? তার কারণ হচ্ছে সে সারা মাস তার জন্যে কিছু তার সময় ইনপুট করেছে, তার ব্রেন ইনপুট করেছে এবং তার কাজকর্ম ইনপুট করেছে, ফলে তার তার টাকা তো তৈরি হয়েছে। অর্থাৎ ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে টারশিয়ারি সেক্টর হচ্ছে মানে যেটা ট্যাঞ্জিবল নয়, ধরা ছোঁয়া যায় না, কিন্তু তাতে টাকা ইনকাম হতে পারে। জমিতে চাষ করা ট্যাঞ্জিবল, চাষ করেই করতে হয়। প্রোডাকশন কোনো কিছু কারখানায় হলো, সেটা প্রোডাকশন হলো, কিন্তু এইটা আপনি মানে বুঝতে পারবেন না। আপনার মানে আপনি টিচিং বা আপনার অন্য যে কোনো সার্ভিস হতে পারে, সেটা মানে ধরে বোঝা যাবে না। আপনি ওলা উবেরে করে যাচ্ছেন, সেটা তো আপনি গেলেন ওলা উবেরে, কিন্তু তাতে তো কোনো প্রোডাকশন হলো না, কিন্তু আপনাকে মানি বিয়ার করতে হলো। তাহলে সেটা কি? সেটাও তাহলে ইকোনমিক্সের পার্ট হচ্ছে। ফলে সেই অনুযায়ী আমরা ইকোনমিক্সকে 3টে ভাগে ভাগ করি। সেটা কি? প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, টারশিয়ারি সেক্টর। টারশিয়ারি সেক্টরের মধ্যে আবার দুটো আছে, কোয়ান্টারি সেক্টর আর কুইনারি সেক্টর। এটা লাস্ট 10 ইয়ার্সের 10-12 বছরের মানে ইয়েগুলো। তাহলে মেইন জিনিসটা হচ্ছে কি? টারশিয়ারি সেক্টর। টারশিয়ারি সেক্টর কোনটা? টারশিয়ারি সেক্টর হচ্ছে যেটা আপনার সার্ভিস, পুরোটাই সার্ভিস, মানে যেটা ট্যাঞ্জিবল নয়, মানে যেটা হাত দিয়ে ধরা যায় না, মানে কোনো প্রোডাক্ট উৎপন্ন করছে না। চাষ করলে ধান উৎপন্ন হতে পারে, মানে গাড়ি কারখানায় গাড়ি তৈরি হতে পারে, জামার কারখানায় জামা তৈরি হতে পারে, ফ্রিজের কারখানায় ফ্রিজ তৈরি হতে পারে, সেগুলো সেকেন্ডারি মধ্যে পড়ছে। কিন্তু টারশিয়ারি পুরোটাই সার্ভিস। আপনার বিউটি পার্লার, বা আপনি প্লেনে করে যাওয়া, আপনি উবেরে করে যাচ্ছেন, বা আপনি কারো পড়ছেন কোনো একটা বিশেষ জিনিস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে পড়ছেন, সব থেকে বেশি টাকা লাগে এখন পড়তে, যেটা লোকে অনেকে গিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পড়ার চেষ্টা করছে, মানে সেটা হচ্ছে মানে মানে সেটা তো আপনি কোনোটাই ধরতে পারছেন না, হাত দিয়ে তো ধরা যায় না, কিন্তু সেটাই কিন্তু মানে লোকে কাজও করছে এবং টাকাও উৎপন্ন হচ্ছে এবং লোকের জীবনযাত্রার মানও তৈরি বাড়ছে। তার মানে এই সমস্ত কিছুর ভিত্তিতে এটা বলা যেতেই পারে যে এটা মানে টারশিয়ারি সেক্টরটা কি, সার্ভিস সেক্টর কি আমি কিছুটা হলে বোঝাতে পেরেছি। এবার আমরা ফিরে যাব প্রাইমারি সেক্টর। প্রাইমারি সেক্টরের মধ্যে কি আছে? প্রাইমারি সেক্টরের মধ্যে আছে ফার্স্ট হচ্ছে এগ্রিকালচার, হর্টিকালচার, এগ্রিকালচার সব মিলিয়ে, মানে ফিশিকালচার বা তোমার ইয়ে প্রাণী সম্পদ পালন, এই সমস্ত কিছু এগ্রিকালচারের মধ্যে পড়ছে। এবং তার সঙ্গে কি হচ্ছে, মাইনিং যা হচ্ছে সেগুলো সব প্রাইমারি সেক্টরের মধ্যে পড়ছে। এবার প্রাইমারি সেক্টরটা হচ্ছে বেস। আজ থেকে 50-100 বছর আগে, 200 বছর আগে প্রাইমারি সেক্টর হচ্ছে মানে যত ইয়ে হতো, তখন সার্ভিসের ব্যাপারটা তো ছিল না। তখন প্রাইমারি সেক্টর যত উন্নত থাকতো যে দেশের, সেটা হচ্ছে সেই দেশ তত স্ট্রং ইকোনমি হোল্ড করতো। আর ভারতবর্ষ তখনকার আজ থেকে 200 বছর আগে, যেহেতু এখানকার জলবায়ু মাটি ভালো, সেই জন্য এখানে প্রচুর মানে কৃষি সম্পদ উৎপন্ন হতো, চাষবাস ভালো হতো। ফলে কি হতো, এখানে টাকার মানে স্ট্রং ইকোনমিটা স্ট্রং ছিল, প্রাইমারি সেক্টর ছিল। কিন্তু তার পরবর্তীকালে কি এলো? তার পরবর্তীকালে যেটা এলো সেটা হচ্ছে যে সেকেন্ডারি সেক্টর। সেকেন্ডারি সেক্টর কি? সেকেন্ডারি সেক্টর হচ্ছে প্রোডাকশন, মানে ইন্ডাস্ট্রি, তেল তৈরি করছে, জামা তৈরি করছে, ফ্রিজ তৈরি করছে, প্রোডাকশন মানে ইন্ডাস্ট্রি বেসড। অর্থাৎ এই প্রাইমারি সেক্টরের উপর ভিত্তি করেই কিন্তু সেকেন্ডারি হচ্ছে। প্রাইমারি সেক্টরে যদি ভালো লোকের ইনকাম হয়, খাওয়ার পরেও টাকা বাঁচলে, তবেই তো লোকে ওইগুলো কিনবে, মানে জিনিস কিনবে, মানে কারখানার জিনিস কিনবে।
তো প্রাইমারি সেক্টরের উপর বেস করে সেকেন্ডারি সেক্টর আসছে। সেটা কিভাবে আসছে, এবং মাইনিং ভালো হচ্ছে, মাইনিং করে নিয়ে গিয়ে সেটা দিয়ে কারখানা তৈরি হচ্ছে। লোহা না থাকলে তো নিশ্চয়ই অনেক কিছু হবে না, প্লাটিনাম না থাকলেও অনেক কিছু হবে না, সিলিকন না থাকলে অনেক কিছু হবে না, মোবাইলে আমরা ব্যবহার করতে পারতাম না সিলিকন না থাকলে। অর্থাৎ সে প্রাইমারি সেক্টরকে ইউজ করে যে মানে আমরা জিনিস বানাচ্ছি সেটাকে আমরা সেকেন্ডারি সেক্টর বলছি। আজ থেকে 50 বছর আগেকার ধারণা কি ছিল, 50 থেকে 60 বছর আগেকার ধারণা কি ছিল, যে সেকেন্ডারি সেক্টর শিল্প বিপ্লব বলা হতো তখন তাকে। মানে আজ থেকে 150 বছর 200 বছর আগে শিল্প বিপ্লব ইউরোপে হয়েছিল। তার আগে তো প্রাইমারি সেক্টরের উপর ভিত্তি করেই ইকোনমি ছিল। তো শিল্প সেক্টর মানে এই যে মানে সেকেন্ডারি সেক্টর যেটা মানে শিল্প ভিত্তিক যে ইকোনমি, তখন শিল্প ভিত্তিক ইকোনমি যেগুলো ছিল সেগুলোই স্ট্রং ইকোনমি ছিল। মাইনিং হোক বা ফিশ প্রোডাকশন হোক বা হর্টিকালচার হোক, যাই হোক না কেন, সেগুলোর থেকে ইনকাম। আর এখন মানে আমাদের মানে জিডিপির মধ্যে হয়তো তার এখন 30%, 40%, 30% ইন্ডিয়াতে নেমে চলে এসেছে। ইন্ডিয়াতে এখন টারশিয়ারি সেক্টর প্রায় 60% হয়ে গেছে। এই যে এইটা হচ্ছে কি, আপনি একটা ইকোনমিকে যদি কিভাবে প্রাথমিকভাবে আপনি বলতে পারেন যে এই দেশের ইকোনমি ভালো, এরা ইকোনমিক্যালি স্ট্রং আছে, কোনটা? যাদের টারশিয়ারি সেক্টর বড়, অর্থাৎ লোকে তখনই টারশিয়ারি সেক্টরের সার্ভিস নিতে পারে যখন তার হাতে টাকা আছে। অর্থাৎ প্রাইমারি সেক্টরে তার টাকা ইনকাম হচ্ছে, সেকেন্ডারি সেক্টরে তার টাকা ইনকাম হচ্ছে, সেই টাকার যে এক্সট্রা প্রফিট হচ্ছে, এবং টারশিয়ারি সেক্টর নলেজ লাগিয়ে বা নলেজের মাধ্যমে, শিক্ষার মাধ্যমে টারশিয়ারি সেক্টরেও লোকের টাকা তৈরি হচ্ছে। তবেই তো একটা টারশিয়ারি সেক্টরে ধরুন একজন কাজ করে, তার মানে সার্ভিস তো আরো 50টা 100টা আছে, একটা তো নেই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই তো একটা হলো, এরপরে সফটওয়্যার বানানো হতে পারে, ওয়েবসাইট বানানো হতে পারে, বা এই ম্যাট্রিমনি হতে পারে, অনেক কিছু হতে পারে। এই দিয়ে মানে ইয়ের টোটাল কোম্পানির হিসাব রাখার ব্যাপার হতে পারে, এবং স্পেস এজেন্সির মাধ্যমে স্পেসের সঙ্গে কানেক্ট করতে পারে। এই ইয়ে কীভাবে মানে মানে রকেটের মাধ্যমে বা রকেট লঞ্চারের মাধ্যমে কীভাবে মানে কি বলে ওটাকে, আমাদের উপগ্রহ কীভাবে মানে আর্টিফিশিয়াল উপগ্রহ কীভাবে স্থাপন করা হবে, এগুলো সবই কিন্তু মানে এই মানে ইয়ের মধ্যে পড়ছে, টারশিয়ারি সেক্টরের মধ্যে মোটামুটি পড়ে যাচ্ছে। তো এই টারশিয়ারি সেক্টরেও লোক ইনকাম করছে। অর্থাৎ 3টে সেক্টর, প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি, 3টে সেক্টরেই যখন উন্নত হচ্ছে তখন টারশিয়ারি সেক্টর স্ট্রং হচ্ছে। ইন্ডিয়া এখন টারশিয়ারি সেক্টর 60% কাছাকাছি। টারশিয়ারি সেক্টর আমেরিকা, চীন, ইন্ডিয়া এবং অন্যান্য বিভিন্ন জায়গায় কিন্তু ইন্ডিয়ার একটা প্রবলেমও আছে। প্রবলেম কি? টারশিয়ারি সেক্টর উন্নত হলেও সেইটার সুবিধা নিচ্ছে ওপরের 40-50 কোটি লোক, কিন্তু নিচের যে আরো 60-70 কোটি লোক থাকছে তারা কিন্তু পুরোপুরি প্রাইমারি সেক্টরের উপরেই নির্ভর। মানে 50% লোক কিন্তু প্রাইমারি সেক্টরের উপর নির্ভর করে চলছে, ফলে তারা খুব একটা টারশিয়ারিতে ঢুকতে পারছে না। তো আমাদের যে 40 কোটি লোক যা ব্যবহার করছে সেটার উপরে, কিন্তু আমেরিকাতে লোক সংখ্যা তো 35 কোটি, তো ইন্ডিয়াতে 40 কোটি, তাহলে আমেরিকা তো মানে ইন্ডিয়ায়ও কনজামশনের ক্ষমতা ওরকম আমেরিকার মতন বেড়ে যেতে পারে। যত ইন্ডিয়ার জিডিপিও যদি আমেরিকায় যা জিডিপি আছে সেই পরিমাণেও বাড়ে, তাহলেও কোনো সমস্যা নেই, সেই পর্যন্ত আমরা পড়ে নিতে পারি। তাছাড়া বাইরে আমরা মার্কেট তৈরি করতে পারি বিভিন্ন দেশে, সেখানে আমাদের এক্সপোর্ট হবে। যত আমরা চীন যেটা করছে, অন্যকে ধার দিচ্ছে এবং তার মানে দেশটাকে কিনে নেওয়ার মতন বলছে আমাদের জিনিস তোমাদেরকে ইম্পোর্ট করতে হবে, বাধ্যতামূলক ইম্পোর্ট। মানে যেটা তারা বাইরের থেকে আনে সেটা অন্য দেশ থেকে, আমেরিকার থেকে না এনে চীনের থেকে নিতে হবে। এইভাবে ম্যানেজ করে এটা হচ্ছে ডেট ট্র্যাপ, মানে ঋণ ধার দিয়ে তাকে ট্র্যাপে ফেলে তার ব্যবসা বাড়ানো। তার কারণ চীনের 80-90 কোটি কর্মক্ষম লোক আছে, সেই এবং তারা নলেজ বেসড কর্মক্ষম, মানে বিভিন্নভাবে নলেজ বেসড কর্মক্ষম। তাহলে সেই লোকগুলোকে খাওয়াতে হবে, সেই লোকগুলোর ইনকামের সোর্স বাড়াতে হবে। এবং চীনের বললাম একটা ব্যাংক কর্মচারী আমাদের দেশে 4 লাখ টাকার গাড়ি চড়তে পারলে চীন এসে চড়ে, মানে 50 লাখ টাকার গাড়ি চড়ার মতন ক্ষমতায় চলে এসছে। তাহলে তাকে সেই ইকোনমিক্যাল পরিস্থিতি ধরে রাখতে হলে তাহলে মার্কেট নতুন বাড়াতে হবে। তার দেশের লোক দিয়ে শুধু প্রোডাক্ট খাবে, তার দেশের লোক শুধু প্রোডাক্ট খাবে, সেই পর্যায়ে থাকলে তো চলবে না। তো
এইটা হচ্ছে এই আমাদের এই এবার আসি হচ্ছে আমাদের টারশিয়ারি সেক্টর 60% ইকোনমি হলেও যেহেতু টারশিয়ারি সেক্টরের লাভ ওপরের 40% লোক গ্রহণ করতে পারছে, সেই জন্যে টারশিয়ারি সেক্টরটাকে আমরা ভালো হওয়া সত্ত্বেও আমাদের ইকোনমি যে খুব স্ট্রং সেটা কিন্তু আমরা বলতে পারছি না। তো এখনও ইকোনমি অনেক স্ট্রং হওয়ার জায়গা আছে, আরও নিচের লেভেলে টারশিয়ারি সেক্টর ব্যবহার করার মতন জায়গায় নিয়ে আসতে হবে। কৃষিকে এমন জায়গায় নিয়ে যেতে হবে যেখানে প্রায় 45-50% লোক যুক্ত আছে, 30%-35% ইকোনমি মানে জিডিপি ইনভলভ আছে, তাহলে সেই সেক্টরের লোকগুলোকে তার প্রোডাক্টিভিটি বাড়ানো এবং সেই সেক্টরে যেটা মানে এক্সট্রা লোক আছে যেটা মানে আমরা ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট বলি, মানে মনে হচ্ছে বাইরে থেকে দেখে এমপ্লয়মেন্ট আছে, 4 বিঘে জমি আছে 3টে ভাই মিলে করে, সেটা তো হাফজন সেই 4 বিঘা জমি চাষ করে ফেলতে পারতো, আর 3টে ভাই মিলে করছে, অর্থাৎ তাদের ইনকাম করার 3জনের ইনকাম করার ক্যাপাসিটি আছে 1.5 লক্ষ টাকা, আর তারা 3জনে ইনকাম করছে, 3জনে মিলে ইনকাম করছে 30,000 টাকা, তাহলে সেটা ছদ্ম বেকারত্ব বোঝা যাচ্ছে না। তাহলে সেইটাকে এই এক্সেস লোককে আমাদের সেকেন্ডারি এবং টারশিয়ারিতে নিয়ে যেতে হবে এবং ইকোনমিক সেক্টরকে মানে প্রাইমারি সেক্টরটাকে বাড়াতে হবে। এই যখন বাড়ানো যাবে তখন টারশিয়ারি সেক্টরটা আরো হবে। এবার আমরা আসবো টারশিয়ারি সেক্টরে আরো দুটো থিওরি, আরো দুটো জিনিস যেটা গত 10-15 বছরের ধারণা, সেই বিষয়ে আপনাদের বলার জন্য সেই বিষয়ে তোমাদেরকে এখন বলবো। বুদ্ধি খাটিয়ে যে কাজ করছে সেটাকে এই যে কোয়ার্ডিনারি সেক্টর বলা হচ্ছে। আর কুইনারি সেক্টর কাকে বলা হচ্ছে? অল দ্য অ্যাক্টিভিটিস হোয়ার ডিসিশন আর মেড ফুল আন্ডার ইট দ্য হাইয়েস্ট লেভেল অফ ডিসিশন মেকারস ইন দ্য গভর্নমেন্ট। এইটা হচ্ছে কুইনারি ইকোনমি। কুইনারি ইকোনমি হচ্ছে কি, যে গভর্নমেন্ট ডিসিশন নিয়ে যে ইকোনমিক সেক্টরটাকে মানে সার্ভিস সেক্টরটাকে যে বাড়ানোর চেষ্টা করছে সার্ভিস সেক্টরে, এবং তার সঙ্গে সঙ্গে সার্ভিস সেক্টরকে বাড়ালে পরে তারপর তো ক্রয় ক্ষমতা লোকের বাড়াতে হবে। এই যে এর জন্যে যে কার্য ব্যবস্থা নিতে হচ্ছে সেটাকে আমরা কুইনারি সেক্টর বলছি। তাহলে কোয়ার্টিমারি সেক্টর বোঝা গেল, যেটা নলেজ বেস, কেউ কম্পিউটারাইজ কাজ করতে পারে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে কাজ করতে পারে, নলেজ বেস পড়ানোর কাজ করতে পারে, টিচারের কাজ করতে পারে, IIM পড়াচ্ছে, ডাক্তারি পড়াচ্ছে, ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছে, সে নলেজ বেস সমস্ত কিছু, সেটা টারশিয়ারি সেক্টরে একটা। আবার টারশিয়ারি সেক্টরের মধ্যে কিন্তু এই দুটো শুধু যদি বলা হয় তাহলে কিন্তু টোটাল টারশিয়ারি সেক্টর কভার করছে না। কেন? বিউটি পার্লারও কিন্তু টারশিয়ারি সেক্টর, ওলা উবের আপনাকে যে সার্ভিস দিচ্ছে সেটাও টারশিয়ারি সেক্টর। তাহলে এই দুটোর কোনোটার মধ্যেই পড়ছে না। যদিও বা এই নিচেরটাকে কুইনারির মধ্যে পড়তে পারে, যে গভর্নমেন্ট কি কি কোম্পানিকে অ্যালাউ করবে যে তারা কাজ করতে পারবে, কি কি কোম্পানিকে অ্যালাউ করবে না, কাজ করতে পারবে না, সে কিভাবে তাদের জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করবে, তাদের বাইরে থেকে ইম্পোর্ট করলে পরে ইম্পোর্ট ট্যাক্স বাড়াবে, তারপরে কর্পোরেট ট্যাক্স বাড়াবে কি কমাবে, কর্পোরেট ট্যাক্স কমাবে বা বাড়াবে, এই সমস্ত কিছুর ওপরে। যেরকম তেলের উপর কেন তেলের উপর জিএসটি নেওয়া হয় না? জিএসটি সর্বোচ্চ হচ্ছে 18%। তো 18% তো তেলের ওরা ইন্টারেস্ট নেয় না, কি বলে ওটাকে, ট্যাক্স নেয় না, ট্যাক্স নিচ্ছে 40-45%। তাহলে আবার কি লিকার, মদ যেটাকে আমরা বলি, মদেও কত নিচ্ছে? প্রায় 40-50% ট্যাক্স নিচ্ছে। তো সেটা তো যদি জিএসটির মধ্যে ঢুকিয়ে দেওয়া হতো তাহলে তো 18%-এর মধ্যে ট্যাক্স নিতে হতো। সেদিন ইচ্ছা করে এই দুটো জিনিসকে ট্যাক্সের আওতার মধ্যে আনা হয়নি। ঠিক এইভাবেই অন্যান্য জিনিসগুলোরও ট্যাক্স বাড়ানো কমানো এবং এই যে পরিকল্পনা, তার মধ্যে এটা সামান্য বিউটি পার্লার বা ওলা উবের সামান্য এর মধ্যে পড়লেও এটা পুরোটা কভার করছে না। আর টারশিয়ারি দিয়ে কিন্তু টোটালটাই হচ্ছে কভার করছে। এই দুটো ধারণা নতুন ধারণা, 10-12 বছর আগেকার ধারণা। এবার আমরা লাস্টে কনক্লুশনে আসি। কনক্লুশন কি, আমরা কি বুঝলাম? যে এক নম্বর যেটা বুঝলাম, যে যেটা করলে পরে আমাদের মানুষের ইনকাম বাড়ে, টাকা উৎপন্ন, মানুষ টাকা অর্জন করতে পারে, টাকা অর্জন করলে তার লাইভলিহুড বাড়বে এবং তার
জীবনযাত্রার মান উন্নয়নও হবে। সেই জীবনযাত্রার মান উন্নয়ন করাই হচ্ছে সারা পৃথিবীর উদ্দেশ্য। আমরা যত মান উন্নয়ন করতে পারবো, আমরা যদি কেউ 40 লাখ টাকার গাড়ি কিনতে পারে, সে কেন 5 লাখ টাকার গাড়ি কিনবে, এরকম যত মান উন্নয়ন করা যেতে পারে যত রকমভাবে। এখন ড্রাইভারলেস গাড়ি আসছে, 5G চলে আসলে পরে ব্যাটারি চালিত গাড়ি আসবে এবং ড্রাইভারলেস গাড়ি আসবে। এই যত মানুষের মানে উন্নত করার চেষ্টা করা হবে, সেটাকে মানে জীবনযাত্রার উন্নত করা হবে কিসে? অন দ্য বেসিস অফ মানিটারি ইনকাম, সেটা হচ্ছে ইকোনমি। এবার ইকোনমির মধ্যে মাইক্রো ইকোনমি শিখলাম, ম্যাক্রো ইকোনমি শিখলাম। টপ ডাউন টু টপ হচ্ছে মাইক্রো ইকোনমি, একটু যেটা আগে যেটা বলেছি মনে হয়। আর টপ টু ডাউন হচ্ছে ম্যাক্রো ইকোনমি, অর্থাৎ ওপরের থেকে সিদ্ধান্ত নিয়ে সামান্য এদিক ওদিক চেঞ্জ করে দিয়ে, মানে যেরকম একটা উদাহরণ, মানে রিজার্ভ ব্যাংকের উদাহরণ দিয়ে বলেছিলাম। আমি যদি কর্পোরেট ট্যাক্সের উদাহরণ দিয়ে বলতাম, বা মানে এই ইম্পোর্ট ডিউটির উদাহরণ দিয়েও বলতাম, ইম্পোর্ট ডিউটি যদি আমি 5% বাড়িয়ে দিই, তাহলে কম জিনিস বাইরে থেকে আসবে আমাদের দেশে, মানে আমাদের দেশের থেকে, মানে আমাদের দেশের লোক জিনিস পাঠাবে না, তার ইনকাম কম হবে বলে পাঠাবে না, ফলে সেক্ষেত্রেও আমাদের দেশের জিডিপি কমে যাবে। এরকম মানে বড় জায়গায় ডিসিশন নিয়ে যেতে হবে সেটা। তারপরে কি শিখলাম আমরা? সেক্টর কটা শিখলাম? সেটা হচ্ছে প্রাইমারি, সেকেন্ডারি আর টারশিয়ারি। এটা প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি একটু আগে খুব পরিষ্কারভাবে আপনাদেরকে বোঝানো হয়েছে এটা। তাহলে আজকে ইকোনমিক্স সম্বন্ধে বেসিক আইডিয়াটা দিলাম। আজকে এই পর্যন্তই। নমস্কার, ভালো থাকবে, গুড নাইট।